তো? ওকে, শুরু হয়েছে। ওটা থাকুক, যেভাবেই করে থাকুক ওইটা। দেখেন তো এবার সবকিছু ঠিকঠাক লাইভে গেছে কি? দেখ, আপনার ওখান আপনার ওইখান থেকে লাইভ দেখেন তো। এখনো লাইভ যায় নাই। এখন কি স্টুডেন্ট আসবে? এত সহজ? 40 মিনিট লস। লাইভে গেছে? হুম, ওই লাইভে সাউন্ড কমান। ওকে, এবার কমেন্ট করেন তো, দেখেন তো এবার সব ঠিক আছে কিনা। যারা আছেন তারা একটু কমেন্ট করেন। আর যারা চলে গেছে তারা কি আর আসবে নাকি? তারা তো অনেকেই চলে গেছে, আর আসবে বলে তো মনে হচ্ছে না। স্যার এসে গেছেন, আপনি ভালো কাজ করছেন, আসছেন। বাকিরা 300 জন ছিল, 300 কতজন, 4 জন না 5 জন, 304-5 জন আর হবে বলে মনে হয় না। অনেকেই তো লিভ নিয়ে নিছে, ভাবছে ক্লাস আর হবে না। যাই হোক, এই গ্রুপ থেকে আর একটা পোস্ট করেন যে ক্লাস শুরু হয়ে গেছে, তাইলে দেখা যাক কিছু আসে কিনা। আমরা সেদিন শেষ করছিলাম কোথায়? আমরা সেদিন শেষ করছিলাম আপনার রাওলাট আইন। আপনার 1911 সালে শেষ করছিলাম। এটা আমার হাতে দেন। আমরা 1911 সালে শেষ করছিলাম। হ্যাঁ, এখন ক্লিয়ার। আর এক দুই মিনিট আমরা ওয়েট করতে পারি, দেখি আর যদি মিনিট খানিক ওয়েট করে দেখি আর কেউ জয়েন করে কিনা। হ্যাঁ, 147 হয়ে গেছে। যাই হোক, এক্সট্রিমলি সরি। আসলে এই জায়গায় ঝামেলা ছিল কিছু। এখন আর আপাতত ঝামেলা নাই, এই ক্লাস শেষ করা যাবে। এখন ক্লিয়ার, ভেরি গুড। ক্লিয়ার হইলেই ভালো। হ্যাঁ, 1911 থেকে। হ্যাঁ, স্টার্ট হয়ে যাক। অল ক্লিয়ার স্যার, নাও। আমরা তাহলে এখন 1911-তে শেষ করছিলাম। এবার আমরা 1918 সালটা পড়বো। 1918। 1918 সালে কি হয়? 1918 সালে রাওলাট আইন পাশ হয়। রাওলাট আইন পাশ হয়। এই রাওলাট আইনটা কি ছিল? এই রাওলাট আইনটা ছিল, আজকে আমরা সিআরপিসির একটা ধারা জানি, 54 ধারা। অনেকটাই এরকম ছিল, অর্থাৎ তৎকালীন সময় পুলিশ বিনা বিচারে কাউকে আটকায় রাখতে পারতো, বিনা গ্রেফতারি পরোয়ানাও কাউকে গ্রেফতার করতে পারতো, বিনা বিচারে আটকায় রাখতে পারতো যাকে সন্দেহজনক মনে হইতো। এই কালো আইনটাকেই বলা হচ্ছে রাওলাট আইন। এটা একটা কালো আইন ছিল। অর্থাৎ আপনাকে শুধুমাত্র সন্দেহের বশে পুলিশ আটকিয়ে রাখতে পারবে এবং বিনা বিচারে আটকায় রাখতে পারবে যতদিন ইচ্ছা। তো এই আইনটাকে বলা হচ্ছে একটা কালো আইন। স্বাভাবিকভাবেই এই আইনটার পক্ষে বিপক্ষে জনমত সৃষ্টি হবে। মানুষ এই আইনটাকে পছন্দ করবে না, ব্রিটিশদের প্রণীত এই আইনটা কারণে মানুষ কি হবে? প্রতিবাদী হয়ে যাবে যে ব্রিটিশরা ইচ্ছা করলেই এই আইনের অধীনে আমাদেরকে অ্যারেস্ট করতে পারবে, বিনা বিচারে আটকায় রাখতে পারবে। এই কালো আইনটার বিরুদ্ধে এই ভারতীয় উপমহাদেশের জনগণ কি করবে? আন্দোলন করবে। আন্দোলন করবে। তো আন্দোলন করতে গিয়ে, আন্দোলনটা হচ্ছে 1919 সালে। 1919 সালের 13 এপ্রিল। 1919 সালের 13 এপ্রিল ভারতের পাঞ্জাবের অমৃতসরে, ভারতের পাঞ্জাব নামক একটা অমৃতসর, ভারতের পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটা জায়গায়, জালিয়ানওয়ালাবাগ জালিয়ানওয়ালাবাগ নামক একটা জায়গায়
এই রাওলাট আইনের বিরুদ্ধে 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের লোকজন একত্রিত হয় এবং ব্রিটিশ বিরোধী স্লোগান দেয়। ব্রিটিশ বিরোধী স্লোগান দেয়। তো আপনার পাশেই ক্যান্টনমেন্ট ছিল, সেইখানে একজন দায়িত্বরত ব্রিটিশ জেনারেল ছিল, নাম হচ্ছে জেনারেল ডায়ার। নাম কি? জেনারেল ডায়ার। এই জেনারেল ডায়ার তার সেনাবাহিনী নিয়ে এই জেনারেল ডায়ার তার সেনাবাহিনী নিয়ে কি করবে? এই জালিয়ানওয়ালাবাগ নামক জায়গাটাকে চতুর্পাশ থেকে ঘিরে ফেলবে। এবং এই জালিয়ানওয়ালাবাগ নামক জায়গায় যে সমস্ত বিপ্লবীরা বা প্রতিবাদীরা এই রাওলাট আইনের বিরুদ্ধে তো ওরা কি করতেছে, প্রতিবাদ করতেছে, স্লোগান দিচ্ছে, এই জায়গাটাকে ঘিরে ফেলবে জেনারেল ডায়ার, ব্রিটিশ জেনারেল। এরপরে সেই প্রতিবাদী বা সেই স্লোগান দেওয়া লোকগুলোর উপর বা জালিয়ানওয়ালাবাগে সেই অবস্থানরত সেই লোকগুলোর উপর গুলি চালাবে। সেই গুলিতে প্রায় 1000-এর অধিক মানুষ মারা যায়। এটা ছিল মূলত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের সবচেয়ে বড় একটা হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডটা বর্তমানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এটা পরীক্ষায় আসে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় কত সালে? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ নামক জায়গাটা কোথায় অবস্থিত? ভারতের পাঞ্জাবের অমৃতসরে। জালিয়ানওয়ালাবাগ নামক জায়গায় এই পাঞ্জাবের লোকজন আন্দোলন কেন করতেছিল? এই রাওলাট আইনের বিরুদ্ধে। এই রাওলাট আইনটা কি? রাওলাট একটা কালো আইন, যে আইনে বলা হয়েছিল কি আপনার, ব্রিটিশ পুলিশরা ইচ্ছা করলে বিনা বিচারে আমাদের দেশীয় জনগণকে আটকিয়ে রাখতে পারবে। যে রাওলাট আইনটা পাশ হয় কত সালে? 1918 সালে। অর্থাৎ এই রাওলাট এই কালো আইনটার বিপক্ষে জালিয়ানওয়ালাবাগ নামক জায়গায় 1919 সালে লোকজন আন্দোলন করে, স্লোগান দেয়। সেই আন্দোলনে গুলি চালায় জেনারেল ডায়ার, যে গুলিতে তাৎক্ষণিক প্রায় 1000-এর উপর মানুষ মারা যায়, যেটা ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। যেই জালিয়ানওয়ালাবাগ নামক জায়গাটা হচ্ছে ভারতের পাঞ্জাবে অমৃতসরে। আমরা জানি যে ভারত প্রদেশ ভিত্তিক দেশ। বর্তমানে ভারতের প্রদেশ হচ্ছে কতটি? বর্তমানে ভারতের প্রদেশ হচ্ছে 28টি। সেই 28টা প্রদেশের মধ্যে একটা হচ্ছে পাঞ্জাব প্রদেশ। সেই পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক জায়গায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে এটা ইতিহাসে কি নামে পরিচিত? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে 1915 সালে ব্রিটিশরা নাইট উপাধি দেয়। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে এই ব্রিটিশদের প্রদত্ত সেই নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর কি করে? ত্যাগ করে। এটাও পরীক্ষায় আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে, অথবা পরীক্ষায় আসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নিচের কোন ব্যক্তিটি নাইট উপাধি ত্যাগ করেন? কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, বুঝলে কমেন্ট করবেন। হ্যাঁ, আপাতত লেখা লাগবে না, আপাতত আপনি শুনবেন। আপাতত আপনি শুনবেন, লেখা লাগবে না, আপাতত শুনলেই হবে আপনার। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। জি স্যার। হ্যাঁ, বোঝা গেছে, বুঝলে খুবই ভালো। স্যার একটু সরে দাঁড়ান। আচ্ছা, আমি সরে দাঁড়াচ্ছি। আচ্ছা, আমি সরে দাঁড়াচ্ছি। তাহলে এই জায়গায় যে জিনিসগুলো আমরা এতটুকু সময়ের মধ্যে পাইলাম, একটা হচ্ছে রাওলাট আইন আর একটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। রাওলাট আইন 1918 সালে পাশ হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে সংগঠিত হয়। ওকে। আপনি 1919 সাল দিয়ে কিছু জিনিস মনে রাখবেন, ইম্পর্টেন্ট কিছু জিনিস 1919 সাল দিয়ে। একটা তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আরেকটা মনে রাখবেন, 1919 সালে আইএলও প্রতিষ্ঠিত হয়, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। 1919 সালে আইএলও প্রতিষ্ঠিত হয়। এবং 1919 সাল দিয়ে আরেকটা তথ্য মনে রাখবেন, দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়। দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়। ওকে। কত সাল? 1919 সাল দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়। এবং 1919 সাল দিয়ে আরেকটা তথ্য মনে রাখবেন, সেটা হচ্ছে 1919 সালে
মনে রাখবেন দক্ষিণ এশিয়ার প্রথম রাষ্ট্র হিসাবে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে। আফগানিস্তান স্বাধীনতা লাভ করে। দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোনটা? আফগানিস্তান। এটা স্বাধীনতা লাভ করে কত সাল? 1919 সাল। অর্থাৎ 1919 সাল দিয়ে আপনি চারটা তথ্য একসাথে মনে রাখবেন। একটা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক কি শ্রম অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। এরপরে দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়, যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে যুদ্ধ অপরাধ হিসেবে ঘোষণা করা হয় এবং ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা হয়, এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সবগুলো কত সাল? 1919 সাল। একটা সাল দিয়ে আপনি একাধিক জিনিস মনে রাখবেন। দেখেন তো এটা আবার অফ হয়ে গেছে কেন? একটা সাল দিয়ে আপনি একাধিক জিনিস মনে রাখবেন আর কি। বুঝছে? আছে নাকি আবার প্রবলেম হচ্ছে? এরপর আমরা চলে যাব 1919-এর পরে, সরাসরি 1935 সালে চলে যাব। হ্যাঁ, 1935 সালে চলে যাব। না না না, হ্যাঁ, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়। লিগ অফ নেশন 1919 সালে না, লিগ অফ নেশন হচ্ছে 1920 সালের 10 জানুয়ারি। লিগ অফ নেশন 1920 সালের 10 জানুয়ারি, 1919 সাল না। এরপর হচ্ছে 1935 সালে চলে যাব। 1935 সালে কি হয়? ভারত শাসন আইন পাশ হয়। ভারত শাসন আইন, এই শাসন বানান তো দন্তের স হবে। ভারত শাসন আইন, ভারত শাসন আইন। যদি চার্জ হয়ে যায়, এটা চার্জের লাইন দিয়ে দিয়ে। ভারত শাসন আইন কত সাল? 1935 সাল। খেয়াল করবেন এই আইনটা গুরুত্বপূর্ণ কেন। ভারতীয় উপমহাদেশ বলতে বোঝানো হইতো ভারত, মিয়ানমার, পাকিস্তান এবং আপনার বাংলাদেশ। এই চারটা দেশ, বর্তমানের এই চারটা দেশ একসময় কারো অন্তর্ভুক্ত ছিল? ভারতীয় উপমহাদেশের। তো এই ভারতীয় উপমহাদেশ থেকে সর্বপ্রথম বের হয়ে যাবে কে? মিয়ানমার। কত সালে? 1935 সালে। তাহলে ভারতীয় উপমহাদেশের প্রথম ভাঙন হইল কত সাল? 1935 সাল। মিয়ানমার ভারত উপমহাদেশ থেকে প্রথম বের হয়ে যাবে ভারত শাসন আইনের মাধ্যমে। যদিও মিয়ানমার পরবর্তীতে স্বাধীনতা লাভ করে 1948 সালে, কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে তাকে আলাদা করে দেওয়া হইলো কত সাল? 1935 সাল, ভারত শাসন আইনের দ্বারা। এবং মনে রাখবেন এই ভারত শাসন আইন 1935 অনুযায়ী ভারতকে 11টি প্রদেশে ভাগ করা হয়। 11টি প্রদেশে ভাগ, অর্থাৎ ভারত প্রথমবারের মতো প্রদেশে ভাগ হয়ে গেল কত সাল? 1935 সাল। ওকে। এরপর 1935 সালে ভারতের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করবে। ভারতের নারীরা ভোটাধিকার লাভ করে। ভোটাধিকার লাভ করে কত সাল? 1935 সালে, ভারত শাসন আইনের মাধ্যমে। ওকে। এবং আরো আছে অনেকগুলা বৈশিষ্ট্য, বাট এই দুইটা ইম্পর্টেন্ট। ভারত প্রথমবারের মতো প্রদেশে ভাগ হয়ে যাবে 1935 সাল। ভারতের নারীরা প্রথম ভোটাধিকার পাবে 1935 সাল। এবং মিয়ানমার ভারত উপমহাদেশ থেকে বের হয়ে যাবে 1935 সাল ভারত শাসন আইনের মাধ্যমে। এবং এই ভারত শাসন আইনের অধীনে 1937 সালে ভারত উপমহাদেশে প্রথম 1937 সালে ভারত উপমহাদেশে প্রথম কি হবে? প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারত উপমহাদেশে প্রথম প্রাদেশিক নির্বাচন হয় কত সাল? কে? সাউন্ড কমান। 1935 সালে। ওটা ইটার সাউন্ডটা কমাই দিয়েন তো। 1937 সালে প্রথম ভারত শাসন আইনের অধীনে কি হবে? প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমরা জানি যে নির্বাচনে আমাদের এই অঞ্চল তখন নাম ছিল অবিভক্ত বাংলা, কারণ বাংলা তো বিভক্ত হয় 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে। পরবর্তীতে 1911 সালে আবার দুই বাংলা এক হয়ে যায়, তখন এটার নাম কি হয়ে যায়, অবিভক্ত বাংলা। সে প্রাদেশিক নির্বাচনে এই অবিভক্ত বাংলায় প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হবে শেরেবাংলা ফজলুল হক, শুধু হক লিখলাম, শেরেবাংলা ফজলুল হক। উনি হচ্ছেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। আমরা জানি এই বাংলা প্রদেশ ছিল, আর প্রদেশের যিনি প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের প্রধান তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। তাহলে শেরেবাংলা ফজলুল হক 1935 সালে ভারত শাসন আইনের অধীনে 1937 সালের প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণ করে অবিভক্ত বাংলার প্রথম কি হলেন উনি, অবিভক্ত বাংলার প্রথম উনি মুখ্যমন্ত্রী হলেন। মনে রাখবেন এই অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিল তিনজন। প্রথম অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে শেরেবাংলা ফজলুল হক, বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা দেখা যায়। ইনি 1937 সালে নির্বাচনে মুখ্যমন্ত্রী হন, আর এটাই যেহেতু প্রথম নির্বাচন ছিল ভারত উপমহাদেশের ইতিহাসে প্রাদেশিক নির্বাচন, সুতরাং এই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি হবেন প্রথম মুখ্যমন্ত্রী। তাহলে প্রথম মুখ্যমন্ত্রী অবিভক্ত বাংলার ফজলুল হক, দ্বিতীয় মুখ্যমন্ত্রী হচ্ছে অবিভক্ত বাংলার খাজা নাজিমুদ্দিন, এবং তৃতীয় বা সর্বশেষ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। তাকে কি বলা হয়, গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। ওকে, গণতন্ত্রের মানসপুত্র কাকে বলা হয়, শেরেবাংলা ফজলুল হক। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, বুঝে থাকলে একটু কমেন্ট করেন তো ভাই। হ্যাঁ, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, বুঝে থাকলে একটু কমেন্ট করেন। ভারত শাসন আইন 1935 সাল, যার মাধ্যমে ভারতকে প্রথম প্রদেশে বিভক্ত করা হয় 11টি প্রদেশ। ভারতের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় 1935। আমরা জানি বিশ্বের ইতিহাসে প্রথম নারীরা ভোটাধিকার পায় নিউজিল্যান্ডে, আর ভারতের নারীরা পায় কত সালে, 1935 সাল। এই ভারত শাসন আইনের অধীনেই সর্বপ্রথম ভারত উপমহাদেশে 1937 সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের এই অবিভক্ত বাংলা প্রদেশে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ফজলুল হক, যিনি হচ্ছেন ভারত উপমহাদেশের অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলায় মোট মুখ্যমন্ত্রী তিনজন। প্রথম হচ্ছেন শেরেবাংলা ফজলুল হক, দ্বিতীয় হচ্ছেন কে, খাজা নাজিমুদ্দিন, তৃতীয় হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। কি বললো একজন, রবীন্দ্রনাথ নিয়ে কি বললেন স্যার? রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে নাইট উপাধি ত্যাগ করে। তৃতীয়টার নাম হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু কে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। উনি হচ্ছেন বঙ্গবন্ধুর কে, রাজনৈতিক গুরু। ওকে, এরপর আমরা চলে যাব আপনার, এটা 1935 37। এরপর আমরা 1943 সালে চলে যাব। জিন্নার দ্বিজাতি তত্ত্ব ঘোষণা আর বললাম না, এটা আমরা জানি। এরপর আমরা 1943 সাল, 1943 সাল, বাংলা সালটা ছিল 1350 সাল, এটা ছিল বাংলা সাল। ওকে, আর ইংরেজি সালটা কত ছিল, 1943 সাল। এই সালটা কেন আমি নিয়ে আসলাম, খেয়াল করবেন। আমরা জানি যে 1939 সালের 1লা সেপ্টেম্বর পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো অক্ষ শক্তি মিত্র শক্তি আছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমাদের এই ভূখণ্ড সংগঠিত হয়েছে। আমরা জানি যে আমাদের এই দেশে
দুইটা ওয়ার সিমেট্রি আছে, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা ময়নামতিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা নিহত হয়েছে যে সমস্ত সৈনিকরা, তাদের স্মরণে বাংলাদেশের দুইটা জায়গায় কি রাখা আছে, ওয়ার সিমেট্রি তৈরি করা হয়েছে, চট্টগ্রাম আর কুমিল্লা। তো খেয়াল করবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় একটা পক্ষ ছিল জাপান, অক্ষ শক্তিতে। সেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিয়ানমার কে দখল করে নেয়। যদিও মিয়ানমারের তৎকালীন সময়ের নাম ছিল বার্মা। বার্মা থেকে মিয়ানমার হয় 1989 সালে। মিয়ানমারের পূর্ব নাম কি ছিল? বার্মা। বার্মা থেকে মিয়ানমার নামকরণ হয় কত সাল? 1989 সাল। তো যাই হোক, তৎকালীন বার্মা বা বর্তমান মিয়ানমারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কি করে? দখল করে। জাপান দখল করার কারণে এই মিয়ানমার থেকে আমাদের এদেশে চাল আসতো তখন, বা বার্মা থেকে চাল আসতো। জাপান এই বার্মাকে দখল করার কারণে ওই মিয়ানমার বা বার্মা থেকে আমাদের এদেশে চাল আসা বন্ধ হইল। এবং আমাদের এদেশে যারা যে চালগুলো উৎপন্ন হয়েছিল, সে চালগুলো আমরা আবার আগেই দিয়ে দেই কাদেরকে? ব্রিটিশ সৈন্যদেরকে, ব্রিটিশদেরকে দিয়ে দেই। কেন? যে আমরা রপ্তানি করতেছি, ঠিক আছে, কারণ আমরা তো পাবো আবার কই থেকে? বার্মা থেকে পাবো, সেখান থেকে কম দামে পাবো। তো যাই হোক, এই বার্মা থেকে চাউল চাল আসাটা বন্ধ হয়ে গেল। কেন? কারণ বার্মাকে দখল করে নিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে কে? জাপান। আমাদের চাউলও নাই, বার্মা থেকে চাল আসতেছে না। ফলে এই অঞ্চলে চালের সংকট, খাবারের সংকট দেখা দেয়। যার কারণে 1943 সালে এই বাংলায় একটা দুর্ভিক্ষ হয়। যে দুর্ভিক্ষটাকে বলা হয় 50-এর মনন্তর। 50-এর মনন্তর। 50-এর মনন্তর। তাহলে 50-এর মনন্তর কত সালে সংগঠিত হয়? ইংরেজি 1943। বাংলা সালটা কত? 1350 সাল। 1350 সাল। ওকে। এই 50-এর মনন্তরের উপর জয়নুল আবেদিন একটা চিত্রকর্ম আঁকে, যেটাকে বলা হয় মেডোনা 43। মেডোনা সম্ভবত ফ্রেঞ্চ শব্দ। মেডোনা শব্দের অর্থ কি? দুর্ভিক্ষ। তো যাই হোক, পরীক্ষায় আসে 50-এর মনন্তর বাংলা কত সালে সংগঠিত হয়? 1350। ইংরেজি কত সাল? 1943। মেডোনা 43 কোন দুর্ভিক্ষের উপর আঁকা হয়? বাংলা কোন দুর্ভিক্ষের উপর আঁকা হয়? 50-এর মনন্তরের উপর। ওকে। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, বুঝে থাকলে কমেন্ট করবেন। হ্যাঁ, বুঝে থাকলে কমেন্ট করবেন। বুঝে থাকলে একটু কমেন্ট করবেন। এরপর আমরা সময় আর বেশি নেব না। আজকে আমাদের তো আসলে পরের লেকচারটা শুরু করার কথা। অলরেডি অনেক সময় চলে গেল আমাদের। এটা তো চার্জ আছে কত পার্সেন্ট দেখেন তো। লাহোর প্রস্তাব নিয়ে পরে আলোচনা করব, এখন না। ওটা পরে আরেকটা টপিকসে আসবে, 1940 সালের। ওটা আসবে। আমরা আগে আজকের লেকচারটা শুরু করব। সেটা হচ্ছে 1947 সাল থেকে শুরু করব। ওকে। আমরা জানি যে 1947 সালে ভারত উপমহাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়ে গেল। ভারত এবং পাকিস্তানের জন্ম হয়। আমরা পাকিস্তানের অংশে পড়লাম নাকি? ভারত স্বাধীন হয় 15ই আগস্ট 1947, আর পাকিস্তান তার একদিন আগে, 14ই আগস্ট 1947 সাল। তো 1947 সালে যখন দেশ বিভাগ হয়ে যাবে, 1947 সাল, ম্যাডোনা কি ভাষা? সম্ভবত ফ্রেঞ্চ ভাষা, মেবি। মেবি মানে হ্যাঁ, ঠিকই আছে, ফ্রেঞ্চ, ফরাসি। তো 1947 সালে দেশ বিভাগের পর আমরা জানি যে সর্বপ্রথম যে বিষয় নিয়ে পাকিস্তানের সাথে আমাদের বিরোধ দেখা দেয়, সেটা কি? ভাষা নিয়ে। ভাষা বিতর্ক দেখা দেয়। কারণ ওরা চায় যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, আর আমরা চাই কি? উর্দুও হোক, সাথে কি হোক? বাংলাও হোক। আমরা কিন্তু শুধু বাংলা রাষ্ট্রভাষা চাইছি এমন না, আমরা উর্দুর পাশাপাশি বাংলাকে কি চাইছি? রাষ্ট্রভাষা হিসেবে চাইছি। তো ঝামেলাটা কখন থেকে হয় মনে রাখবেন? 17 মে 1947 সালে
একজন মুসলিম লীগের লিডার ছিল, নাম হচ্ছে চৌধুরী খালিকুজ্জামান। নামটা ইম্পর্টেন্ট না, জাস্ট জানেন ঘটনাটা। ইনি 17 মে 1947 সালে ঘোষণা দিল, তখনও কিন্তু পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তান খুব দ্রুত কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, বোঝা যাচ্ছে। তো 17 মে 1947 সালে চৌধুরী খালিকুজ্জামান ঘোষণা দিয়ে দিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত কি, উর্দু। এরপর আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ, উনি জুলাই মাসে উনিও ঘোষণা দিয়ে দিল, মানে পাকিস্তান স্বাধীন হওয়ার আগে, ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার আগে উনিও ঘোষণা দিল যে সামনে যে পাকিস্তান বা ভারত রাষ্ট্র সৃষ্টি হতে যাচ্ছে, যদি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় তাহলে সেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত কি, উর্দু। তো দেখেন, দেশ সৃষ্টি হওয়ার আগেই দুইজন ব্যক্তি ভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি করে দিলেন। একজন চৌধুরী খালিকুজ্জামান, যিনি তৎকালীন মুসলিম লীগের লিডার ছিলেন, আরেকজন হচ্ছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ। এনারা দুইজন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলে সেই রাষ্ট্রের রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা, সরি উর্দু, সেটার জন্য কি দিয়ে দিলেন, তখন ঘোষণা দিয়ে দিলেন। এরপরে 47 সালে কি হয়ে গেল আপনার, সরি 47-এর আগস্টে কি হয়ে গেল, পাকিস্তান স্বাধীন হয়ে গেল। বাংলা যাতে পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়, পাকিস্তান সৃষ্টি হওয়ার পর বোঝা গেল যে পাকিস্তানি শাসকরা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেবে না। পাকিস্তানের শাসক গোষ্ঠীর মনোভাব, তাদের কথা, বিভিন্ন সেমিনারে তাদের বক্তৃতায় এটা স্পষ্ট হয়ে গেল স্বাধীনতার পরপরই, যে বাংলাকে তারা রাষ্ট্রভাষার মর্যাদা দিচ্ছে না, তারা শুধুমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষার মর্যাদা দেবে। তো বাংলা যাতে পাকিস্তানের রাষ্ট্রভাষা হয় উর্দুর পাশাপাশি, সেই জন্য একটা সংগঠন গড়ে তোলা হবে, যে সংগঠনটাকে আমরা বলবো তমুদ্দিন মজলিস। মনে রাখবেন, ভাষা আন্দোলনের সাথে বা ভাষা আন্দোলনের সাথে রিলেটেড দুইটা সংগঠন, একটা তমুদ্দিন মজলিস আর একটা হচ্ছে বাংলা একাডেমি, ওটা পরে পড়বো। এই তমুদ্দিন মজলিস কেন গড়ে উঠবে, এই তমুদ্দিন মজলিস গড়ে উঠবে বাংলাকে যাতে রাষ্ট্রভাষা হিসেবে কি করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। এটা পরীক্ষায় আসে যে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সর্বপ্রথম কোন সংগঠন গড়ে ওঠে, কোন সংগঠন, তমুদ্দিন মজলিস। এটা কেন গড়ে উঠলো, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে এটা গড়ে উঠলো। এটা গড়ে ওঠে 1লা সেপ্টেম্বর, যদিও অনেকগুলো বইতে আপনি পাবেন 2রা সেপ্টেম্বর পাবেন, আপনি 1লা সেপ্টেম্বরই আপাতত জেনে রাখেন। 1লা সেপ্টেম্বর 1947 সালে এই তমুদ্দিন মজলিস গড়ে উঠবে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে। এটা গড়ে তুলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম। ইনি কি করবেন, তমুদ্দিন মজলিস গড়ে তুলবেন 1লা সেপ্টেম্বর 1947 সালে। আর এটা কি ধরনের সংগঠন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে গড়ে ওঠা একটা সাংস্কৃতিক সংগঠন। এটা একটা সাংস্কৃতিক, এটা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটা সাংস্কৃতিক সংগঠন। এই তমুদ্দিন মজলিস 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর কি করবে, একটা বই লিখবে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে একটা বই লিখবে, যে বইটার নাম হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, বাংলা না উর্দু, এই নামে 15 সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দিন মজলিস কি করবে, একটা ছোট একটা পুস্তিকা লিখবে। ছোট পুস্তিকা, ছোট বইকে আমরা কি বলি, পুস্তিকা বলি। সেই ছোট পুস্তিকা বা ছোট একটা বই লিখবে, যে বইয়ের নাম কি, পাকিস্তানের রাষ্ট্রভাষা
বাংলা না উর্দু। মনে রাখবেন এই বইয়ের লেখক ছিল তিনজন, এগুলো পরীক্ষায় আসে। একটা হচ্ছে কাজী মোতাহার হোসেন, নাম শুনছি আমরা, কাজী মোতাহার হোসেন, ইনি ছিলেন একজন লেখক। এরপরে আরেকজন হচ্ছেন অধ্যাপক আবুল কাশেম, ওই যে ইয়ের প্রতিষ্ঠাতা, এতমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা। আরেকজন হচ্ছে মনসুর মনসুর আলী, মনসুর আহমেদ নাকি মনসুর আলী, মনসুর মনসুর। আমার দেখা রাজনীতির 50 বছর, বইটার লেখককে আবুল মনসুর আহমেদ, আবুল মনসুর আহমেদ, মনসুর আলী না, আবুল মনসুর, জাস্ট শুধু এতটুকু। আমার দেখা রাজনীতির 50 বছর, বইটার লেখক আবুল মনসুর আহমেদ। এই তিনজন হচ্ছেন এই বইটার লেখক। আমি আবারও বলছি, পরীক্ষায় যেহেতু এটা নিয়ে আসে, যদি পরীক্ষায় আসে যে ভাষা আন্দোলন, বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে, তাহলে হবে সেটা তমুদ্দিন মজলিস। এটা কি ধরনের প্রতিষ্ঠান ছিল? সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। এই তমুদ্দিন মজলিস কবে গড়ে ওঠে? 1 সেপ্টেম্বর 1947 সালে। তার নেতৃত্বে অধ্যাপক আবুল কাশেম, ইনি কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। এই তমুদ্দিন মজলিস কি ধরনের সংগঠন? সাংস্কৃতিক সংগঠন, যেটা কেন গড়ে উঠলো? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে গড়ে উঠলো। এই তমুদ্দিন মজলিস 15 সেপ্টেম্বর 1947 সালে একটা বই প্রকাশ করবে, যে বইয়ের নাম কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। যে বইটার লেখক হচ্ছেন তিনজন, কাজী মোতাহার হোসেন, আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম, আর হচ্ছেন আবুল মনসুর আহমেদ। এই তিনজন ব্যক্তি এই বইটা লেখার মাধ্যমে সাংস্কৃতিক ভাবে বা পুস্তিকা আকারে প্রতিবাদ করলো কাদের বিরুদ্ধে? পাকিস্তানিদের বিরুদ্ধে। এবং এই জায়গায় বাংলাকে রাষ্ট্রভাষা করার যৌক্তিকতা বা যুক্তি তুলে ধরা হইলো। এটা পরীক্ষায় আসে, যদি একটু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ আহমেদ, জি, আবুল মনসুর আহমেদ, হ্যাঁ। নীল ক্ষেতের দিকে কেউ আছে, এটা কি কোনো হইতে পারে? কমেন্ট হইতে পারে? আপনারা কি নিজেদের ভিতরে কথা বলবেন? হ্যাঁ, ক্লিয়ার হইলে একটু কমেন্ট করবেন। স্যারকে লিখে, যে এটা কি বললেন? ইকোনমিক্স ডিপার্টমেন্টের নয় স্যার, না না, ইকোনমিক না, পদার্থ বিজ্ঞান। আপনি কিসের ইকোনমিক বলতেছেন? হ্যাঁ, বুঝলে খুবই ভালো। আমিও চাই আপনারা বোঝেন। একটু চার্জ দেখেন তো কত পার্সেন্ট, কত পার্সেন্ট আছে। এসি বারবার বন্ধ হয়ে যায়, আবার বন্ধ হয়েছে, একটু থাকুক। আচ্ছা, সমস্যা নেই। 49 হইতে থাকুক। এগুলোর পিডিএফ তো সম্ভবত দেওয়া হয়েছিল, বাট পিডিএফ দেবনি, দেখি ঢাকা যাই পিডিএফ তৈরি করি। আপনাদের ক্লাস শুরু হোক অফলাইনে, অফলাইনে তো 2 দিন হয়ে আবার অনলাইন হবে। না পিডিএফ না, লেকচার শিট তো আছে, লেকচার শিটে সবই আছে। পিডিএফ দেবো না, এটা পরে, আগে লেকচার শিট পড়েন, পিডিএফ একটু ছোট আকারে দেবো, ওটা পরীক্ষার আগে আগে নোট আকারে। এরপরে হচ্ছে আপনার খেয়াল করবেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী এত ভালো মানুষ না যে আমরা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কাছ থেকে কোনো অধিকার আদায় করতে পারবো। ওরা এতটা ভালো মানুষ না। তার মানে আমাদেরকে কি করতে হবে? যেহেতু ওরা মেনে নেবে না, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মেনে নেবে না, সুতরাং আমাদেরকে রাস্তায় নামতে হবে, মিছিল মিটিং সংগ্রাম করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা 30 ডিসেম্বর, সর্বপ্রথম 30 ডিসেম্বর 1947 সালে, 30 ডিসেম্বর 1947 সালে নুরুল হক ভুইয়ার, নুরুল হক ভুইয়া নামটা মনে রাখবেন। এই নুরুল হক ভুইয়ার নেতৃত্বে
নেতৃত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম, হ্যাঁ এটা আমারটা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ওটা হবে না, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কি হবে, গঠিত হবে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়, প্রথমবার। মনে রাখবেন এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ অনেকগুলা গঠন হয়েছে, আমরা তিনটা পড়বো পরীক্ষায়, মোটামুটি তিনটা আসে, আমরা সেই তিনটা পড়বো। তো প্রথমবারের মতো বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হলো, 30 ডিসেম্বর 1947 সালে। ভাষা নিয়ে প্রথম রাজনীতি শুরু হইলো কত সাল, বাঙালিদের পক্ষ থেকে 30 ডিসেম্বর 1947 সাল। একটা সংগ্রাম পরিষদ গঠন হবে, যে সংগ্রাম পরিষদটা কে গঠন করবে, কার নেতৃত্বে গঠন হবে, নুরুল হক ভুইয়া। পরীক্ষায় আসে যে নিচের কোন ব্যক্তিটির নেতৃত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, চারটা নাম থাকবে, তার ভিতরে একটা থাকবে নুরুল হক ভুইয়া। উনি প্রথমবারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করবে 30 ডিসেম্বর। এরা কিছু কর্মসূচি দেয়, বাট পরবর্তীতে খুব বেশি অ্যাচিভমেন্ট যে ছিল এমন না। তারপরে আরেকটা রাষ্ট্রভাষা সংগ্রাম গঠন হবে শামসুল আলমের নেতৃত্বে। শামসুল আলম এর নেতৃত্বে আরেকটা, শামসুল আলমের নেতৃত্বে আরেকটা কি গঠন হবে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হবে, ওটার নাম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্ব কে দিচ্ছেন, শামসুল আলম। এটা প্রতিষ্ঠিত হবে 2রা মার্চ, এটাই মূলত পরীক্ষায় আসে। 2রা মার্চ 1948 পরীক্ষায় কিভাবে আসে বলে দেই। পরীক্ষায় আসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়, 2রা মার্চ 1948। এরপর আরো বিভিন্ন সাল দেয়, 30 ডিসেম্বরটা আসে না, আসে মূলত 2রা মার্চ। বাট এটাও জেনে রাখবেন, এটাও জেনে রাখবেন। তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হইল, দ্বিতীয়টা 2রা মার্চ 1948 সাল। কার নেতৃত্বে, শামসুল আলমের নেতৃত্বে। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একটা কর্মসূচি দেবে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। সেই কর্মসূচিটা দেবে হচ্ছে 11ই মার্চ 1948। কবে দেবে, 11 মার্চ 1948 এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কর্মসূচি দেয় 11 মার্চ 1948 সালে। একটা কর্মসূচি দেবে ঢাকায়, বিক্ষোভ, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় তারা বিক্ষোভ সমাবেশ করবে। কত তারিখ, 11 মার্চ 1948 সাল। তারা বিক্ষোভ সমাবেশ করলো 11ই মার্চ। ভারত উপমহাদেশের পুলিশজন খুবই ভালো মানুষ, আমরা জানি, তারা যথেষ্ট পোলাইট। বিক্ষোভে কি করবে এই পুলিশ, তাদের ভদ্রতার পরিচয় দেবে, অনেককে নির্যাতন করবে, গুলি করবে না, অনেককে নির্যাতন লাঠিচার্জ করবে এবং অনেককে গ্রেফতার করবে। প্রথম যে ব্যক্তিটাকে গ্রেফতার করা হয় এই দিন, সে ব্যক্তির নাম হচ্ছে বঙ্গবন্ধু। সে ব্যক্তির নাম কি, বঙ্গবন্ধু, মনে রাখবেন। এই বঙ্গবন্ধু হচ্ছেন পাকিস্তানের প্রথম রাজবন্দী, প্রথম রাজবন্দী। অর্থাৎ পাকিস্তানে প্রথমবারের মতো রাজনৈতিক কারণে গ্রেফতার হইলেন কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইস্যু কি ছিল, ভাষা আন্দোলন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে বিক্ষোভ। অর্থাৎ আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষা আন্দোলনের সাথেও কি আছে, তার একটা যোগ সাজেশ আছে এবং খুব শক্তিশালী একটা সম্পর্ক আছে। কারণ প্রথম ভাষার জন্য তথা রাজনীতির জন্য প্রথম যে ব্যক্তিটা গ্রেফতার হইলেন সে কে, বঙ্গবন্ধু। উনি হচ্ছেন পাকিস্তানের প্রথম কে, রাজবন্দী। তো যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকেই 11ই মার্চ 1948 সালে সে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যে বিক্ষোভ বা সমাবেশটা করছিল, সে বিক্ষোভ বা সমাবেশ থেকে কি হয়, গ্রেফতার হয়। স্বাভাবিকভাবেই এই দিনটার গুরুত্ব বেড়ে যাবে। কেন, কারণ এই দিন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে আন্দোলন হয় এবং কিছু মানুষ নির্যাতনের শিকার হয় এবং কি হয়, আপনার গ্রেফতার হয়। এই জন্য এই 11ই মার্চকে 1949 সালে 1949 সালে
রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয়। 1950 সালেও রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয়, রাষ্ট্রভাষা প্রতিবাদ দিবস, যাই হোক, রাষ্ট্রভাষা দিবস। এবং 1951 সালেও রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয়। কত বছর? 3 বছর। 1952 সালেও আমরা 11ই মার্চকে রাষ্ট্রভাষা প্রতিবাদ দিবস বা রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করব, 11ই মার্চকে। কিন্তু 1952 সালের 11ই মার্চ আসার আগে কি আসে? 21 ফেব্রুয়ারি আসে। 21 ফেব্রুয়ারি আসে, মনে রাখবেন। 11ই মার্চে পুলিশ নির্যাতন করে, গ্রেফতার করে। আর 21 ফেব্রুয়ারি পুলিশ সরাসরি গুলি করে। ফলে 11ই মার্চের চেয়ে 21 ফেব্রুয়ারি গুরুত্বটা বেশি। যেহেতু 21 ফেব্রুয়ারি অনেক মানুষ নিহত হয়, এই জন্য 1952 সালে যেহেতু 21 ফেব্রুয়ারিতে অনেক মানুষ নিহত হয়, এই জন্য আর 11ই মার্চকে রাষ্ট্রভাষা প্রতিবাদ দিবস বা রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা আর হয় না। পরের বছর থেকে 1953 সাল থেকে 21 ফেব্রুয়ারিকে পালন করা হচ্ছে কি দিবস হিসেবে? শহীদ দিবস হিসেবে, রাষ্ট্রভাষা দিবস হিসেবে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তাহলে পরীক্ষায় যদি আসে যে প্রথম প্রথম রাষ্ট্রভাষা দিবস ছিল কোনটি, 11ই মার্চ, বা 11ই মার্চ কত বছর রাষ্ট্রভাষা দিবস বা রাষ্ট্রভাষা প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয়? 3 বছর। 49, 50, 51। ওকে, যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। বুঝে থাকলে একটু কমেন্ট করেন তো ভাই, বুঝে থাকলে কমেন্ট করেন। হ্যাঁ, 1 অক্টোবর 1947, ওটাও ঠিক আছে, ওটা ভুল এমন না, ওটাও রাইট। 1 অক্টোবর 1947, বাট চূড়ান্ত রূপ গ্রহণ করে 30 ডিসেম্বর 1947। এই জন্য দেখবেন বইগুলোতে ডিসেম্বর 1947 লেখা, কারণ তারিখটা নিয়েও একটু ঝামেলা আছে, আমি সরাসরি তারিখ দিলাম। আর ওটা অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ইম্পর্টেন্ট এইটা। আরো আছে, আরেকটা আছে, ওটা পরে পড়বো আমরা। এতটুকু যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। এতটুকু বুঝলে ক্লিয়ার করবেন। শেখ মুজিবুর রহমানের সাথে আরো কতজন গ্রেপ্তার হয়েছে, আর কতজন গ্রেপ্তার হয়েছে সংখ্যাটা আমি জানি না। আরো অনেকেই গ্রেফতার হয়েছে, বাট আর মোট কতজন হয়েছে সেটা আমি জানি না। আমরা আরেকটা জিনিস স্কিপ করে গেছি, বাট ওটা হওয়া উচিত ছিল, এটা আরেকবার পড়ায় নেই। আমরা আপনার 1948-এর 11 মার্চ চলে গেছিলাম, তাই তো? এই 11ই মার্চের আগে 1948 সালের 23 ফেব্রুয়ারিটা, 23 ফেব্রুয়ারি ও ও এটা হবে ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি ও 25 ফেব্রুয়ারিটা দরকার ছিল। 1948 সালের 23 ফেব্রুয়ারি এবং 25 ফেব্রুয়ারি, এই দুইটা তারিখ আগে বলা উচিত ছিল, তারপর 11 মার্চ আসা উচিত ছিল। মনে রাখবেন 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসে। প্রথম গণপরিষদের অধিবেশন বসে। গণপরিষদের প্রথম গণপরিষদের অধিবেশন বসে কবে? 23 ফেব্রুয়ারি 1948 সাল। এবং সেই অধিবেশনে 25 ফেব্রুয়ারি কি করে? ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার দাবি করে। বাংলাকে কি করে? দত্ত বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানায়। তো আপনার বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবি জানাইলো পার্লামেন্টে, গণপরিষদে সর্বপ্রথম কে? ধীরেন্দ্রনাথ দত্ত। সে পাকিস্তানের গণপরিষদ ইনার এই দাবিটাকে গ্রহণ করবে, যে ঠিক আছে আপনি যে দাবি জানাচ্ছেন, বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানাচ্ছেন, ঠিক আছে, দেখি গণপরিষদে
আমরা ভোটাভুটি করি এই সদস্যদের ভিতরে যে বাংলা রাষ্ট্রভাষার পক্ষে কতজন মত দেয়। তো বাংলাকে আপনার রাষ্ট্রভাষা হওয়া উচিত না উচিত না, এই জন্য আপনার গণপরিষদে কি হবে, একটা ভোটাভুটি হবে। সেই ভোটাভুটিতে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, এই বাংলার পক্ষে ভোট পড়ে 15টি, যে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত। এই প্রস্তাব বা এটার পক্ষে, বাংলার পক্ষে ভোট পড়বে কয়টা, 15টা। আর বাংলার বিপক্ষে, অর্থাৎ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত না, এটার পক্ষে মত পড়ে বা ভোটাভুটি ভোট পড়ে 51টি। কারণ তখন গণপরিষদে পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের সংখ্যাধিক্য বেশি ছিল। স্বাভাবিকভাবেই যারা পশ্চিম পাকিস্তানের প্রতিনিধি তারা কখনোই চাবে না বাংলা কি হোক, পাকিস্তানের রাষ্ট্রভাষা হোক। আর যেহেতু সেই গণপরিষদে পশ্চিম পাকিস্তানের প্রতিনিধির সংখ্যা বেশি, সুতরাং বাংলার বিপক্ষে ভোট পড়বে বেশি, এটাই স্বাভাবিক। অর্থাৎ বাংলার রাষ্ট্রভাষার পক্ষে গণপরিষদে ভোট পড়ে কয়টা, 15টা। আর বাংলার বিপক্ষে কয়টা পড়বে, 51টা। ওকে, আমরা হয়তো আপনার গেলাম কত দূর, 1952 সাল পর্যন্ত গেছি, এটাকে আবার একটু আগে আসলাম। তো আপনার 11 মার্চ 1948-এর পর তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নাই যেগুলো আছে পরীক্ষায় আসার মতো না। এই 11 মার্চ 1948-এর পর 26 জানুয়ারি, 26 জানুয়ারি 1952, এই তারিখটা ইম্পর্টেন্ট। কেন? কারণ এই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী, নাম হচ্ছে খাজা নাজিম উদ্দিন, খাজা নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন, খাজা নাজিম উদ্দিন, ইনি ঢাকা এসে ঘোষণা দেয় উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মনে রাখবেন এই ঘোষণাটা দুইজন ব্যক্তি দেয় রাষ্ট্রীয় পর্যায় থেকে। একজন দেবে মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, 1948 সালের 21 মার্চ রেসকোর্স ময়দানে, এবং 24 মার্চ কার্জন হলে, যেটা আমরা জানি। পরবর্তীতে আবার 26 জানুয়ারি 1952 সালে এই খাজা নাজিম উদ্দিন এসে সেম বক্তৃতাটা আবার দেবে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত কি, উর্দু। এই পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হওয়া উচিত খাজা নাজিম উদ্দিনের এই 26 জানুয়ারি 1952 সালের এই বক্তৃতার পরিপ্রেক্ষিতে 31 জানুয়ারি, বিভিন্ন বইতে পাবেন 30 জানুয়ারি, আসলে 30 জানুয়ারির রাতে হয়, কিন্তু সেটা সময়টা মাঝরাতে। স্বাভাবিকভাবেই 30 জানুয়ারি মাঝরাত মানে আন্তর্জাতিকভাবে তারিখটা কত হবে, 31 জানুয়ারি। 31 জানুয়ারি 1952 সালে এই খাজা নাজিম উদ্দিনের এই বক্তৃতার প্রতিবাদে সর্বশেষ একটা সংগ্রাম পরিষদ গঠন হবে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, যেটার নাম হবে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সর্বশেষ কবে গঠিত হয়, 31 জানুয়ারি 1952 সাল। এটা গঠিত হয় কাজী গোলাম মাহবুবের নেতৃত্বে, তাই না? এর নাম কাজী গোলাম মাহবুবই তো, কাজী গোলাম মাহবুবের নেতৃত্বে। অর্থাৎ আমরা মনে রাখবেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ অনেকগুলা গঠিত হয়, আমরা পড়বো হচ্ছে 3টা। একটা পড়বো ডিসেম্বর 1947 সালে নুরুল হক ভুইয়ার নেতৃত্বে গঠিত হওয়া প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এরপরে পড়বো 2রা মার্চ 1948 সালে শামসুল আলমের নেতৃত্বে গড়ে ওঠা দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এর মাঝখানে আরো আছে, ওগুলা না পড়ে সরাসরি চলে আসবো কোনটা, সর্বশেষ 31 জানুয়ারি 1952 সালে কাজী গোলাম মাহবুবের নেতৃত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
কোনো বইতে কেন্দ্রীয় শব্দ রাখে, কোনো বইতে কেন্দ্রীয় শব্দ রাখে না। এটার মোট সদস্য ছিল 40 জন। কতজন? 40 জন। এই রাষ্ট্রীয় ভাষা সংগ্রাম পরিষদের মোট সদস্য কতজন? 40 জন। এই রাষ্ট্রীয় ভাষা সংগ্রাম পরিষদ ঘোষণা দেবে যে তারা 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি তারা কি করবে? ঢাকায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা মিছিল করবে, মিটিং করবে, বিক্ষোভ কর্মসূচি দেবে। কত তারিখ? 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারিতে তারা ডেট ফিক্সড করলো যে 21শে ফেব্রুয়ারিতে তারা কি করবে? এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে ঢাকায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল, মিটিং, বিক্ষোভ, সমাবেশ, হরতাল এই জাতীয় কিছু কি হবে? পালিত হবে। তো তৎকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, আর এই বাংলার গভর্নর ছিল নুরুল আমিন। বাংলার গভর্নর কে ছিল? নুরুল আমিন। এই নুরুল আমিন এবং ঢাকার ডিসি দুইজন মিলে 20 ফেব্রুয়ারি 1952 সালে ঢাকায় 1 মাসের জন্য 144 ধারা জারি করে। 144 ধারা জারি করে। কেন? কারণ পরের দিন 21 ফেব্রুয়ারি কি আছে? বিক্ষোভ সমাবেশ আছে। যাতে 21 ফেব্রুয়ারি কোনো বিক্ষোভ সমাবেশ না হইতে পারে ঢাকায়, এই জন্য তার একদিন আগে 20 ফেব্রুয়ারি পূর্ব বাংলার তৎকালীন গভর্নর নুরুল আমিন এবং ঢাকার ডিসি এই দুইজন মিলে ঢাকায় কি করবে? 1 মাসের জন্য 144 ধারা জারি করবে। ওকে। পরবর্তীতে পরের দিন 21 ফেব্রুয়ারি ছাত্ররা 144 ধারা ভাঙবে না ভাঙবে সেটা নিয়ে মতবিরোধ দেখা দেয়। আমরা সেই ইতিহাস কম বেশি জানি। 21শে ফেব্রুয়ারি কি হয়? তো 21শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষায় যে জাতীয় জিনিসগুলো আসে সেগুলো আমি আপনাকে দেখাবো। 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি থেকে পরীক্ষায় কি আসে? 21শে ফেব্রুয়ারি কি ঘটনা ঘটে সেটা তো আমরা জানি। পুলিশ গুলি চালায়, মিছিল হয়। তো পরীক্ষায় আসে কি কি সেগুলো আমরা দেখব 21শে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি বানান ভুল হচ্ছে কে বারবার? হ্যাঁ, ফেব্রুয়ারি বানান বারবার ভুল হয় কে? হ্যাঁ, এটা তালিবর্ষ। ও, ম হইছে। ফেব্রুয়ারি বানান কি ঠিক আছে বাংলা স্যার? ঠিক থাকলেই হয়। হ্যাঁ, হ্যাঁ ফেব্রুয়ারি লিখছি। ফেব্রুয়ারি বানান ঠিক আছে কিনা আর একটু বড় করে লেখা লাগবে। হ্যাঁ, ঠিক আছে তো, নাকি আবার এটা হবে? হয়েছে? আল্লাহ জানে বানানো হয়েছে কিনা। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি, ওটা ফেব্রুয়ারি ধরে নিয়ে। বাংলা বানানে আমরা সবাই কম বেশি দুর্বল, তাই না? কারণ ফেব্রুয়ারিটা তো আমরা বাংলায় লিখি কম, ইংরেজিতে লিখি বেশি, তাই না? তো যাই হোক, 21 ফেব্রুয়ারি এই সম্পর্কে যেগুলো পরীক্ষায় আসে মনে রাখবেন। 21 ফেব্রুয়ারি 1952 সালটা বাংলা 8 ফাল্গুন ছিল। ফাল্গুন, ফাল্গুন বানানো হয়েছে না? বাংলা 8 ফাল্গুন ছিল 1300। হ্যাঁ, হ্যাঁ হয়েছে এবার। 8 ফাল্গুন 1358 না 59? 58। হ্যাঁ, কারণ এপ্রিলের পরে হবে 59। 8 ফাল্গুন 1358। 14 এপ্রিলের পরে সাল, বাংলা সাল পাল্টিবে। এবং 8 ফাল্গুন 1958 এবং হবে হচ্ছে আপনার বৃহস্পতিবার। বৃহস্পতিবার পরীক্ষায় আসে এটা।
যে 21 ফেব্রুয়ারি 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8 ফাল্গুন। সাল কত ছিল? 1358। আর কি বার ছিল? বৃহস্পতিবার। এই 21 ফেব্রুয়ারি প্রথম ভাষা শহীদ, প্রথম শহীদ বা প্রথম ভাষা শহীদ হচ্ছে রফিক। পরীক্ষায় আসে প্রথম ভাষা শহীদ কে? প্রথম ভাষা শহীদ হচ্ছে রফিক। 21 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনকালীন তৎকালীন পূর্ব বাংলার গভর্নরের নাম কি বলছিলাম? নুরুল আমিন। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? খাজা নাজিম উদ্দিন। এবং 21 ফেব্রুয়ারি 1952 সালে, মনে রাখবেন, এই 21এর ওপর লিখিত প্রথম নাটকটা হচ্ছে কবর। প্রথম নাটক কি? কবর। এটা লেখে হচ্ছে মুনির চৌধুরী। পরীক্ষায় আসে 21-এর ওপর রচিত প্রথম নাটক কোনটা? কবর, যেটা লেখা হয় 1953 সালে। এবং 21-এর ওপর লিখিত প্রথম উপন্যাস হচ্ছে, হ্যাঁ, আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন, এটা আমরা জানি যে এটার নাম কি? জহির রায়হান। আর 21-এর প্রথম কবিতা কি? কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। আর 21-এর ওপর প্রথম, ভুলবো না ভুলবো না ওটা না দিয়ে 21-এর ওপর প্রথম চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া। এগুলো বাংলা ক্লাসে পড়ায়, বাংলা স্যার অবশ্যই পড়ায় এগুলা। 1970 সালে। এটারও পরিচালক হচ্ছে জহির রায়হান। মনে রাখবেন, এই চলচ্চিত্রে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরীক্ষায় আসে বাংলা কোন চলচ্চিত্রে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়? কোনটা? জীবন থেকে নেয়া। এবং 21-এর ওপর রচিত, সরি, ভাষা আন্দোলনের ওপর নির্মিত প্রথম কি এটা? চলচ্চিত্র। ওকে। এবার আমরা 21শে ফেব্রুয়ারি, খেয়াল করবেন, 21শে ফেব্রুয়ারির ওপর 21শে ফেব্রুয়ারি কিছু স্বীকৃতি নিয়ে কথা বলবো আমরা। এগুলা বাংলা ক্লাসে বাংলা টিচার পড়ায় দেবে উপন্যাসগুলা। 21-এর স্বীকৃতি, 21-এর স্বীকৃতি। মনে রাখবেন, 21 ফেব্রুয়ারি বিভিন্ন জায়গা থেকে স্বীকৃতি পায়। 4টা স্বীকৃতি মূলত পরীক্ষায় আসে। প্রথম স্বীকৃতি হচ্ছে, মনে রাখবেন, 1954 সালে পূর্ব বাংলার যে গণপরিষদ ছিল সেটা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। 1954 সালে, হ্যাঁ, কোথাও বলা 9 মে, কোথাও বলা হচ্ছে 23, না, আপনার মন্ত্রী পরিষদটা ছিল 3 এপ্রিল থেকে 30 মে এর মধ্যে দেবে। 9 মে, এটা হচ্ছে 36তম বিসিএস এর প্রিলির প্রশ্ন ছিল যে পাকিস্তানের গণপরিষদ কবে ওই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়? 1954 সালে। জাস্ট এতটুকু জানেন, 1954 সালে প্রথম স্বীকৃতি পায় 21 ফেব্রুয়ারি। স্বীকৃতিটা কে দেয়? পূর্ব পাকিস্তান গণপরিষদ। পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা গণপরিষদ, তখন তো পাকিস্তান হয়নি। পূর্ব বাংলা গণপরিষদ। তাহলে 21শে ফেব্রুয়ারিকে প্রথম সরকারিভাবে স্বীকৃতি দেবে কে? পূর্ব বাংলা গণপরিষদ। কত সাল? 1954 সাল। এরপর হচ্ছে 1956 সালের 23 মার্চ কি হবে? পাকিস্তানের সংবিধান কার্যকর হবে। 23 মার্চ পাকিস্তানের সংবিধান অনুযায়ী, পাকিস্তানের সংবিধানের 214 নং অনুচ্ছেদে বাংলাকে কি দেওয়া হয়? রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। খেয়াল করবেন, প্রথম স্বীকৃতি পাইলাম 1954 সাল পূর্ব বাংলা গণপরিষদ দ্বারা। দ্বিতীয় স্বীকৃতি পাইলাম 1956 সাল
পাকিস্তানের সংবিধান দ্বারা, সংবিধানের কত নং অনুচ্ছেদ? 214 নং অনুচ্ছেদে বাংলাকে কিসের মর্যাদা দেওয়া হয়? রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এরপরে পাবো 1999 সালের 17 নভেম্বর, মনে রাখবেন, ইউনেস্কো, জাতিসংঘের বিশেষায়িত একটা সংস্থা ইউনেস্কো, 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর 31তম অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে কি দেওয়া হয়? 21 ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়া হয় কি হিসেবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এখানে পাইলাম কয়টা? তিনটা, 1954, 1956, 1999। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার 2008 সালে স্বীকৃতি পাই আমরা, 2008 সালের 5 ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাই, জাতিসংঘ ইউএন স্বীকৃতি দেয়। তাহলে যদি পরীক্ষায়, তাহলে দেখেন এটা 36তম বিসিএস এর প্রশ্ন ছিল, এটা 36তম বিসিএস এর প্রশ্ন ছিল যে পূর্ব বাংলার গণপরিষদ বা পাকিস্তান গণপরিষদে বাংলা প্রথম স্বীকৃতি পায় কবে? 1954 সালে। ওইখানে তারিখ হিসাবে ছিল 9 মে। আর বাকি কোনোটাই 54 সালের ছিল না, বাকি সালগুলো ছিল 55, 56, 57। এরপর 1956 সালের 23 মার্চ পাকিস্তানের সংবিধান প্রণয়নের মাধ্যমে সেই সংবিধানের 214 নং অনুচ্ছেদে বাংলাকে কিসের মর্যাদা দেবে? রাষ্ট্রভাষার মর্যাদা দেবে। এরপর 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর 31তম অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে কি স্বীকৃতি দেওয়া হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং সর্বশেষ উল্লেখযোগ্য হচ্ছে জাতিসংঘ 2008 সালের 5 ডিসেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি দেওয়া হয়? স্বীকৃতি দেওয়া হয়। এর 4টা স্বীকৃতি জেনে নেবেন। এই 4টা স্বীকৃতি থেকেই মূলত পরীক্ষায় আসে, এর বাইরে আর কোনো স্বীকৃতি থেকে পরীক্ষায় আসে না। এটা দিয়ে দেন তো ওটা। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। সালগুলা ইম্পর্টেন্ট: 54, 56, 99, 2008। এই 4টা সালে 4টা স্বীকৃতি। হ্যাঁ, হম, স্বীকৃতি দেয় 1954 সালে হচ্ছে যুক্ত ফ্রন্ট সরকার। যুক্ত ফ্রন্ট সরকার গঠিত হয় 3রা এপ্রিল, ভেঙে যায় 30 মে। স্বীকৃতি দিলে এই তারিখের মধ্যেই দিতে হবে, এর আগেও দিতে পারবে না, এর পরেও দিতে পারবে না। আপনি 16 ফেব্রুয়ারি দেখবেন কেন? 16 ফেব্রুয়ারি দেয়নি, দেয় হচ্ছে 9 মে। হ্যাঁ, এই যে 9 মে, অনেকেই 9 মের পক্ষেই করছেন। এই 4টা তারিখ। ধীরেন্দ্রনাথের বাড়ি কোথায়? কুমিল্লায়? ওটা পরে আমি আপনাকে বুঝাই দিব না এটা কি। ধীরেন্দ্র, এটা আমারটা দিস না, আমারটা হবে। ওটা কি টাইপ সি? শিটে কি এইসব ইনফরমেশন পাবো? স্যার পাবেন, শিটে আরো বেশি ইনফরমেশন পাবেন। আমি তো আর শিটের মতো ইনফরমেশন দিতে পারবো না, শিটে আরো বেশি ইনফরমেশন দেওয়া হবে। বাজে কয়টা? এরপর আমরা চলে যাব আপনার 1954 সালে। 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন।
1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন। মনে রাখবেন, পাকিস্তান স্বাধীনতা লাভ করলো কত সাল? 1947 সাল। 1947 সাল থেকে 1954 সালের মধ্যে পাকিস্তানে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় না। প্রথমবারের মতো পাকিস্তান প্রাদেশিক পর্যায়ে নির্বাচন দেবে 1954 সাল। এই জন্য নির্বাচনটার নাম হচ্ছে প্রাদেশিক নির্বাচন। নির্বাচনের নাম হবে কি? প্রাদেশিক নির্বাচন। প্রাদেশিক নির্বাচন 1954 সাল। পাকিস্তান প্রদেশ ভিত্তিক ছিল। তার ভিতরে একটা প্রদেশ হচ্ছে আমাদের এই পূর্ব বাংলা। এই পূর্ব বাংলাতেও নির্বাচন হবে 1954 সালে। এই পূর্ব বাংলায় নির্বাচনে তৎকালীন সময়ের এই অঞ্চলের একটা শক্তিশালী দল ছিল মুসলিম লীগ, পাকিস্তানপন্থী। সেই মুসলিম লীগের কে ঠেকানোর জন্য এই এলাকার প্রগতিশীল দলগুলো একটা জোট গঠন করবে, যেটাকে বলবো আমরা কি? যুক্ত ফ্রন্ট। অর্থাৎ 1954 সালের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে এবং মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্য নিয়ে এই অঞ্চলের কিছু চারটা প্রগতিশীল রাজনৈতিক দল মিলে যুক্ত ফ্রন্ট গঠন করবে। কবে? 1953 সালের 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর কি গঠন করবে? যুক্ত ফ্রন্ট গঠন করবে। যুক্ত ফ্রন্ট গঠন করবে এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য। এই যুক্ত ফ্রন্ট 4টা দলের সমন্বয়ে গঠিত হবে। আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ। আমরা জানি আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় 1949 সালের 23 জুন। তখন আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। অর্থাৎ আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সময়ে সাম্প্রদায়িক দল ছিল, শুধুমাত্র মুসলমানরাই সদস্য হতে পারত। পরবর্তীতে 1955 সালে মুসলিম শব্দ বাদ দিয়ে দেয়, সবার জন্য সদস্যপদ উন্মুক্ত করে দেয়, অর্থাৎ অসাম্প্রদায়িক দলে পরিণত হয়। যদি পরীক্ষায় আসে আওয়ামী লীগ কবে অসাম্প্রদায়িক দলে পরিণত হয়? কবে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দলে পরিণত হয়? 1955 সালে। সেই আওয়ামী মুসলিম লীগ। এরপরে হচ্ছে কৃষক শ্রমিক পার্টি। এরপরে হচ্ছে নেজামে ইসলাম। এরপরে হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল। এই 4টা দলের সমন্বয়ে গঠিত হবে কি? যুক্ত ফ্রন্ট। কবে? 1953 সালের 4 ডিসেম্বর। আওয়ামী মুসলিম লীগ প্রধান ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কৃষক শ্রমিক পার্টি এর প্রধান ছিল একে ফজলুল হক। নিজামে ইসলাম এর প্রধান ছিল কে? মাওলানা আতাহার আলী। বামপন্থী গণতন্ত্রী দলের কে? হাজী দানেশ। নাকি ওলট পালট হয়ে গেল এই জায়গায়? যাই হোক, এই 4জন ব্যক্তির নেতৃত্বে 4টা রাজনৈতিক দল মিলে কি গঠন করবে এবার? 4টা রাজনৈতিক দল মিলে গঠন করবে যুক্ত ফ্রন্ট। কত তারিখ? 1953 সালের 4 ডিসেম্বর গঠন করে ফেলবে। এই যুক্ত ফ্রন্ট নির্বাচনে অংশ নেবে 21 দফার ভিত্তিতে। 21 দফার ভিত্তিতে তারা নির্বাচনে অংশ নেবে, যে আমরা ক্ষমতায় গেলে 21টা দাবি আপনাদের পূরণ করব, জনগণের 21টা দাবি পূরণ করব। এই 21 দফার ভিত্তিতে যুক্ত ফ্রন্ট নির্বাচনে যাবে। যে 21 দফার রচয়িতা ছিল আবুল মনসুর আহমেদ। পরীক্ষায় আসে 21 দফার রচয়িতাকে? আবুল মনসুর আহমেদ। ইনি ছিলেন 21 দফার রচয়িতা। এই 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান। প্রথম দফা, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান। এটা ছিল 21 দফার প্রথম দফা। পরীক্ষায় আসে যুক্ত ফ্রন্টের নির্বাচনী ইস্তেহার ছিল কি? 21 দফা। যুক্ত ফ্রন্টের নির্বাচনী ইস্তেহারের রচয়িতা কে ছিলেন? আবুল মনসুর আহমেদ। যুক্ত ফ্রন্ট কয়টি দল নিয়ে গঠিত হয়? 4টি দল। যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা। যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা।
এবারে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 8 থেকে 12 মার্চ 1954 সালে। এই 5 দিন এই নির্বাচন কি হয়, অনুষ্ঠিত হয়। এই প্রাদেশিক নির্বাচনে আমাদের এই পূর্ব বাংলায় মোট আসন ছিল, মোট আসন মোট আসন ছিল 309টি। মোট আসন কয়টা? 309টি ছিল এই অঞ্চলে মোট আসন। এই 309টা আসন দুই ভাগে বিভক্ত ছিল। মুসলিমদের জন্য ছিল 237টি আসন, অমুসলিমদের জন্য ছিল 72টি আসন। এটা হচ্ছে মুসলমানদের জন্য 237টি, আর অমুসলিমদের জন্য ছিল 72টি। তাহলে যুক্ত ফ্রন্টের মোট আসন কয়টি? 309টি। যুক্ত ফ্রন্টের মোট আসন 309টি, সরি, প্রাদেশিক নির্বাচনে এই পূর্ব বাংলার মোট আসন 309টি, যার ভিতরে 37টা হচ্ছে মুসলমানদের জন্য আসন, আর 72টি হচ্ছে অমুসলিমদের জন্য আসন। যুক্ত ফ্রন্ট এই 237টি আসনে পাবে 223টি, আর 72টা আসনে পায় 13টি। মূলত এটা ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসে যে যুক্ত ফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে কতটি আসন পায়? 223টি আসন পায়। যদি 223 অপশনে না থাকে তাহলে 223 প্লাস 13 হবে 236। দেখো তো বোর্ড কি দেখা যায় পুরোটা? ও হ্যাঁ, হবে 236। যদি 223 না থাকে তাহলে হবে 236টি। নর্মালি দুইটা একসাথে অপশনে থাকে না, 223ই থাকে। ওকে, অমুসলিম আসনটা সংরক্ষিত আসনকে কখনো ধরে একসাথে করে পরীক্ষায় আসে, কখনো ছাড়া আসে, তবে অধিকাংশ সময় 223টি আসে, যেহেতু এটাই মূল আসন ছিল এই জন্য এটা পরীক্ষায় আসে। যে 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্ট মোট কতটি আসন পায়? কতটি? 223টি আসন পায় 237টার ভিতরে। আর যদি 223 অপশনে না থাকে তাহলে 236 থাকবে, সেটা অ্যান্সার দিতে হবে। তাহলে আমি আবারও বলি, একটু সামারাইজ করে নিই। এই যুক্ত ফ্রন্ট 1954 সালে প্রাদেশিক পর্যায়ে নির্বাচনে সামনে রেখে 4টা দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হবে 1953 সালের 4ঠা ডিসেম্বর। যে যুক্ত ফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করবে 1954 সালের 21 দফার ভিত্তিতে। যে 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান, এবং এই 21 দফার রচয়িতা ছিল আবুল মনসুর আহমেদ। নির্বাচন শুরু হয়ে গেল 1954 সালে। 8 মার্চ থেকে 12ই মার্চ নির্বাচন হইল। এই নির্বাচনে, এই প্রাদেশিক নির্বাচনে আমাদের এই পূর্ব বাংলায় মোট আসন ছিল 309টি, যার ভিতরে 237টা ছিল মুসলিমদের জন্য, 72টা ছিল অমুসলিমদের জন্য। এই 237টি মুসলিম আসনে এই যুক্ত ফ্রন্ট আসন পাবে 223টি, আর অমুসলিম 72টি আসনে পাবে 13টি। মূলত পরীক্ষায় 223টি অপশনে থাকে, 236 থাকে না। যদি কখনো 223 অপশনে না থাকে তাহলে অ্যান্সার দিতে হবে 236টি। আর প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচনীয় প্রতীক ছিল কি? নৌকা। আমরা দেখতেই পাচ্ছি নির্বাচনের ফলাফল অনুযায়ী যুক্ত ফ্রন্ট জিতে যায়। যুক্ত ফ্রন্ট কি হয়ে যায়? জিতে যায়। তার মানে যুক্ত ফ্রন্ট যদি নির্বাচনে জিতে যায় তাহলে আমাদের এই প্রদেশে, আমাদের এই অঞ্চলে মন্ত্রিসভা গঠন করবে কে? যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠন করবে। যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে 3রা এপ্রিল। এটার কথা তখন লিখছিলাম, 3 এপ্রিল 1954 সালে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠন করবে। যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে 4 সদস্য নিয়ে। 4 সদস্য নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠন করে। পরবর্তীতে 15 মে আরো সদস্য বাড়ায়, মন্ত্রিসভার সদস্য বাড়ায়। কত তারিখ? 15ই মে মন্ত্রিসভাকে বর্ধিত করে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বর্ধিত সদস্য, সম্ভবত 14 সদস্য বিশিষ্ট, মতান্তরে 15 সদস্য বিশিষ্ট, 14 সদস্যই বলা হয়, যে প্রথমে 4 পরে 10, বা অনেকেই বলে প্রথমে 4 পরে 11, যাই হোক 14 বা 15 এটা ফ্যাক্টর না। এই 15ই মে যখন মন্ত্রী পরিষদের সদস্যপদ বাড়ায় তখন বঙ্গবন্ধুকে
মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। প্রথম মন্ত্রিসভায় বঙ্গবন্ধু মন্ত্রীর দায়িত্ব পালন করে না, দ্বিতীয় পরবর্তীতে 15ই মে যখন এক্সটেন্ড করা হয় তখন বঙ্গবন্ধুকে কি দেওয়া হয়, মন্ত্রীর পদ দেওয়া হয়। বঙ্গবন্ধু কৃষি, বন, কৃষি সমবায়, কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী হয়। বঙ্গবন্ধু কৃষি সমবায় পল্লী উন্নয়ন বিষয়ে কি হয়, মন্ত্রী হয়। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে প্রথমবারের মতো মন্ত্রী হচ্ছেন কত সালে, 1954 সালে। প্রথম কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেন উনি, কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেন। আর যুক্ত ফ্রন্টের প্রধান হইলেন নির্বাচনের পর, জয়লাভ করার পরে যুক্ত ফ্রন্টের প্রধান হয়ে গেলেন আমাদের শেরেবাংলা একে ফজলুল হক। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন একে শেরেবাংলা একে ফজলুল হক। আর বঙ্গবন্ধু বর্ধিত মন্ত্রিসভায় কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এবং মনে রাখবেন আপনার এই মন্ত্রিসভাটা 30 মে মেয়াদ শেষ হওয়ার আগেই, 30 মে 1954 সালে এই মন্ত্রিসভা ভেঙে যায়। মূলত আদমজি জুট মিলে, আদমজি ওই এলাকাটাতে বাঙালি আর অবাঙালি শ্রমিকদের ভিতরে দাঙ্গা হয়, যেখানে বাঙালি শ্রমিক এবং অবাঙালি শ্রমিক দুই পক্ষেই মারা যায়। এই দাঙ্গার জের ধরে বা এই দাঙ্গার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পাকিস্তান কেন্দ্রীয় সরকার 30 মে 1954 সালে কি করে দেয়, যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে ভেঙে দেয় বা বরখাস্ত করে। তার মানে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করলো 3 এপ্রিল, ভেঙে গেল 30 মে। অর্থাৎ এরা শাসন করলো 56 দিন। তাহলে 56 দিনের শাসন বলতে কাকে বোঝাবে, যুক্ত ফ্রন্টের শাসনকে বোঝাবে। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন। আচ্ছা ঠিক আছে, একটু এলোমেলো না লিখে একসাথে বুঝাই দেবো আমি। আচ্ছা একসাথে বুঝাই দেবো নি। আবার এটা বন্ধ হয়ে গেছে না? আমি যা বলছি এতক্ষণ বুঝতে হবে, শীটে এগুলো গুছায় লেখানো আছে, চিন্তা করতে হবে না। আপনি শীটটা একটু পড়লে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। শীটটা একটু পড়লেই দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা চলে যাব 1957 সাল। 1957 সালে কি হয়, কাগমারি সম্মেলন হয়। কাগমারি সম্মেলন 1957 সালে কাগমারিতে সম্মেলন হচ্ছে, ঠিক আছে। 1957 সালে কাগমারিতে একটা সম্মেলন হবে, যেটা কি নামে পরিচিত, কাগমারি সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনটা হবে তৎকালীন টাঙ্গাইলের সন্তোষে। এই সম্মেলনটা হবে তৎকালীন টাঙ্গাইলে
সন্তোষ বা সান্তোষে, টাঙ্গাইলে সন্তোষে এই কাকমারি সম্মেলনটা হবে। এই সম্মেলনে সভাপতিত্ব করবেন, সভাপতি থাকবেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাস্ট আমি ভাসানী লিখলাম। আর প্রধান অতিথি, চিফ গেস্ট, হোসেন শহীদ সরওয়ার্দী, সোহরাওয়ার্দী, আমি জাস্ট ওনার নামটা লিখলাম সোহরাওয়ার্দী। খেয়াল করবেন, পরীক্ষায় আসে কাকমারি সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1957 সালে। কাকমারি নামক জায়গাটা কোথায়? টাঙ্গাইলের সান্তোষে। কাকমারি সম্মেলনে সভাপতিত্ব কে করছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর প্রধান অতিথি কে ছিলেন? সরোয়ার্দী ছিলেন। খেয়াল করবেন, এই সম্মেলনে মৌলানা ভাসানী তার বক্তৃতার একটা পর্যায়ে বলে ওঠে পশ্চিম পাকিস্তানিদেরকে উদ্দেশ্য করে, যে আপনারা যদি আপনাদের আমাদের প্রতি যে শোষণ অবিচার এগুলো অব্যাহত রাখেন, তাহলে আপনাদেরকে আমরা আসসালামু আলাইকুম বলে বিদায় জানাবো। এটা পরীক্ষায় আসে। পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে? পরীক্ষায় আসে বাঙালি কোন নেতা পশ্চিম পাকিস্তানিদের শাসক গোষ্ঠীকে আসসালামু আলাইকুম বলে বিদায় জানান? কোন নেতা? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কোন সম্মেলনে? কাকমারি সম্মেলনে। কোন সম্মেলনে? কাকমারি সম্মেলনে। মনে রাখবেন, এই সম্মেলনে সভাপতি ভাসানী এবং প্রধান অতিথি হোসেন শহীদ সরোয়ার্দীর মধ্যে সম্মেলনে এক পর্যায়ে বাক বিতণ্ডা হয়। ভাসানী এই বাক বিতণ্ডার জের ধরে আওয়ামী লীগ থেকে বের হয়ে যাবেন এবং নতুন আরেকটা দল উনি গঠন করবেন, যেটার নাম হচ্ছে ন্যাপ, এনএপি, ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি। তাহলে দেখেন, আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন কে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপর আওয়ামী লীগ থেকে উনি বের হয়ে যাবেন, গিয়ে উনি আরেকটা দল গঠন করবেন এই কাকমারি সম্মেলনে থেকে। এই হোসেন শহীদ সরোয়ার্দীর সাথে বাকবিতণ্ডার জেরে আরেকটা দল গঠন করবেন আওয়ামী লীগ থেকে বের হয়ে, যে সেটার নামও কি আপনার ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। তাহলে ন্যাপের প্রতিষ্ঠাতাকে ভাসানী। ন্যাপ প্রতিষ্ঠিত হয় কোন সম্মেলনের প্রেক্ষাপটে? কাকমারি সম্মেলনের প্রেক্ষাপটে, বা এই সম্মেলনে প্রধান অতিথির সাথে বাক বিতণ্ডার জের ধরে। আপনার বাসা টাঙ্গাইল? আপনার বাসা টাঙ্গাইল মানে সম্মেলন দেখছেন নাকি আপনি? হ্যাঁ, যদি এটা লেখা হয় বা একটু বোঝেন তাহলে একটু কমেন্ট করেন তো। না না না, আচ্ছা। এরপর খেয়াল করবেন, 1958 সালে, 1958 সালে আমাদের এই পূর্ব পাকিস্তানে গণপরিষদে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, এবং যারা এক পর্যায়ে আমাদের পূর্ব বাংলার গণপরিষদের ডেপুটি স্পিকার
নাম হচ্ছে শাহেদ আলী। উনি এই পার্লামেন্ট বা গণপরিষদ সদস্যদের আপনার হাতাহাতি বা তাদের মারামারির শিকার হন এবং ইনি মারা যান। অর্থাৎ পূর্ব বাংলার গণপরিষদের সংসদ সদস্যদের বা গণপরিষদ সদস্যদের বিরোধের জেরে ডেপুটি স্পিকার শাহেদ আলী মারা যান। খেয়াল করবেন, যে দেশের পার্লামেন্ট বা গণপরিষদেই এরকম দুরবস্থা, স্বাভাবিকভাবেই সে দেশের সাধারণ জনগণের অবস্থা কতটুকু ভালো সেটা আমরা সবাই বুঝি। 1958 সালের এই ডেপুটি স্পিকার শাহেদ আলী পার্লামেন্টে নিহত হওয়ার ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কি করবে? ইস্কান্দার মির্জা 7 অক্টোবর 1958 সালে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করে। পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করে। খেয়াল করবেন, তাহলে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করা হইল কত সাল? 1958 সালের তারিখ কত? 7 অক্টোবর। প্রেক্ষাপট কি ছিল? গণপরিষদের ডেপুটি স্পিকার শাহেদ আলীর নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে উনি কি করলেন? পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করলেন 1958 সাল। এর ঠিক 2 বছর আগে 1956 সালে আমরা জানি যে পাকিস্তানে প্রথম সংবিধান রচিত হয়। পাকিস্তানে প্রথম সংবিধান রচিত হয়, যে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় এবং এই অঞ্চলের নাম পূর্ব বাংলা থেকে হয় কি পূর্ব পাকিস্তান। এই অঞ্চলের নাম কি ছিল? পূর্ব বাংলা। এই পূর্ব বাংলা কিসে পরিণত হয়? পূর্ব পাকিস্তান। তাহলে পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান হয় কত সাল? 1956 সাল। কিসের মাধ্যমে? পাকিস্তান সংবিধানের মাধ্যমে। তো 1956 সালের যে সংবিধানটা রচিত হয়, সেই সংবিধানটা 1958 সালে এসে কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তাহলে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সংবিধান রচনা 1956 সাল। যেই সংবিধানটা বাতিল হয়ে গেল প্রথমবারের মতো সামরিক আইন জারি হওয়ার মাধ্যমে। কত তারিখ, কত সাল? 1958 সাল। আর এই সামরিক আইন জারি করেন কে? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। একটা পরীক্ষায় আসে যে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ইস্কান্দার মির্জা। বা পাকিস্তানের ইতিহাসে প্রথম সামরিক আইন কবে জারি হয়? 7 অক্টোবর 1958 সালে। আর পাকিস্তানের প্রথম সংবিধান কবে বাতিল হয়? এটাও হয় 1958 সালে। এরপরে খেয়াল রাখবেন, এই ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করার পর প্রধান সামরিক প্রশাসক হিসেবে নিয়োগ দেয় প্রধান সামরিক আইন প্রশাসক। প্রধান সামরিক আইন প্রশাসক। প্রধান সামরিক আইন প্রশাসক প্রশাসক হিসেবে নিয়োগ দেয় আইয়ুব খানকে। আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ দেন ইস্কান্দার মির্জা। এই আইয়ুব খান কি করবে? 27 অক্টোবর 1958 সালে ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করবে এবং আইয়ুব খান নিজে কি হবে? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হবে। তাহলে আইয়ুব খান প্রেসিডেন্ট হয়ে গেল 27 অক্টোবর 1958 সালে। কাকে হটায়? ইস্কান্দার মির্জাকে। ইস্কান্দার মির্জার এই অঞ্চলে কোন ঘটনার জন্য বিখ্যাত হয়ে আছেন? প্রথম সামরিক আইন জারি করার সাথে
প্রথম প্রথম সামরিক আইন উনি জারি করেন। এই ঘটনায় উনি এই অঞ্চলে কি হয়ে আছেন, বিখ্যাত হয়ে আছেন, ইস্কান্দার মির্জা। এনাকে সরিয়ে দিয়ে 27 অক্টোবর 1958 সালে রাষ্ট্রপতি হবেন আইয়ুব খান। এই আইয়ুব খান রাষ্ট্রপতি হওয়ার পর 1958 সালে তৎকালীন শিক্ষা সচিব শরীফ, এস এ রহমান শরীফ নাকি এস এ শরীফ, এস এ শরীফকে প্রধান করে একটা শিক্ষা কমিশন তৈরি করে দিলেন। কত সাল? 1958 সাল। যে কমিশনটা শরীফ কমিশন নামে, শরীফ শিক্ষা কমিশন নামে পরিচিত। এই শরীফ কমিশন, শরীফ শিক্ষা কমিশন 1969 সালে এই পাকিস্তানের, বিশেষ করে পূর্ব পাকিস্তানের সার্বিক শিক্ষার উপর একটা রিপোর্ট প্রদান করেন 1959 সালে। তবে রিপোর্টটা প্রকাশ হয় 1962 সাল। রিপোর্ট প্রকাশ হয় 1962 সাল। যে রিপোর্টে বলা হয় যে শিক্ষা অমূল্য সম্পদ, এটা বিনামূল্যে দেওয়ার মতো কিছু না। অর্থাৎ এই অঞ্চলের লোকজন যদি শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে তাদেরকে কি দিতে হবে? মূল্য দিতে হবে। বিনামূল্যে পাওয়ার মতো জিনিস কিনা, শিক্ষা না। এই ধরনের রিপোর্ট উনি প্রকাশ করেন কত সাল? 1962 সাল। যার প্রেক্ষাপটে 1962 সালের 17 সেপ্টেম্বর, 1962 সালের 17 সেপ্টেম্বর কি হবে? শিক্ষা আন্দোলন হয়। এই শিক্ষা আন্দোলনে অনেকে মারা যায়। পরবর্তীতে 17 সেপ্টেম্বরকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে বাংলাদেশে শিক্ষা দিবস কবে? 17 সেপ্টেম্বর। আমি আবারও বলছি, 1958 সালে প্রেসিডেন্ট আইয়ুব খান ক্ষমতা দখল করার পরে এস এ শরীফকে প্রধান করে একটা কমিশন গঠন করে, যে কমিশনকে বলা হচ্ছে শরীফ শিক্ষা কমিশন। এই শরীফ শিক্ষা কমিশন পূর্ব পাকিস্তানের শিক্ষার উপর কি করবে? সার্বিক দিক বিবেচনা করে একটা রিপোর্ট দেবে। 1959 সালে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। তবে রিপোর্টটা প্রকাশ হবে 1962 সালে। রিপোর্ট প্রকাশ হওয়ার পরে জনগণ জানতে পারে সেই রিপোর্টের কথা। সেই রিপোর্টে বলা ছিল শিক্ষা অমূল্য সম্পদ, এটাকে বিনামূল্যে দেওয়া যাবে না। অর্থাৎ শিক্ষা গ্রহণ করতে হলে টাকা খরচ করতে হবে। স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ে মানুষের অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে পূর্ব বাংলায় এতটা শক্তিশালী ছিল না যে সবার পক্ষে টাকা দিয়ে শিক্ষা গ্রহণ সম্ভব। তৎকালীন সময় এটা ছিল না। বর্তমানে আমরা এতটা উন্নত, তাতেই সবার পক্ষে অর্থের বিনিময়ে শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। তৎকালীন সময় এটা আরো অসম্ভব ছিল। অর্থাৎ এই টাকার বিনিময়ে শিক্ষা নিতে হবে, এই ফর্মুলায় পশ্চিম পাকিস্তান চাচ্ছিল পূর্ব পাকিস্তানকে শিক্ষা থেকে দূরে রাখতে। তো জনগণ এটা বুঝে যায় এবং এই শিক্ষা কমিশনের বিরুদ্ধে জনগণ আন্দোলন করে। 1962 সালের 17 সেপ্টেম্বর যে আন্দোলনে পুলিশ গুলি চালায় এবং অনেকেই নিহত হয়। পরবর্তীতে এই 17 সেপ্টেম্বরকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে কি করা হয়? ঘোষণা করা হয়। মূলত এটাই ছিল 62 শিক্ষা আন্দোলন। আজকে আমরা বেশি দূর আগাবো না, আজকে আমরা এখানেই রাখবো। পরের ক্লাসে এখান থেকে শুরু করব। অলরেডি ওই জায়গায় আমাদের আধা ঘন্টার বেশি সময় নষ্ট হয়ে গেছে এই নেট ঠিক করতে। তো থাকুক, আজকে আর আমরা না আগাই। এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। হুম। 23 ফেব্রুয়ারি হবে না, 25 ফেব্রুয়ারি। ওটা হয়তো ভুল করা হয়েছিল। 23 ফেব্রুয়ারি প্রথম অধিবেশন বসে, উনি ফ্লোর পায় 25 ফেব্রুয়ারি।
শিক্ষা আন্দোলন ডেট 17 সেপ্টেম্বর। এক্সট্রা কিছু পড়তে হবে বলতে কি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কনফিডেন্সের যে সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান বইটা আছে আমার লেকচারের সাথে ওটা একটু মিলায়ে পড়ে নেবেন, তাই হইবে, তাই হবে। হ্যাঁ, আর আরো নেওয়া যাবে, লেকচার 1 আবার নেওয়া যাবে, কনফিডেন্স কে বইলেন নেওয়া যাবে, সমস্যা নেই। আপনি একটু সাইট হন, সাইট বানান হয়েছে, SITE, এই সাইট মানে কি, এই সাইট মানে কি? আপনি BCS দেবেন আর সাইট কোনটা আর সাইট কোনটা এটাই বোঝেন না। SITE আর SIDE, আমি একটু কি SITE এই সাইট হব? জুলাই যে বলছিল তার নাম কি? জিয়াউর, জিয়াউদ্দিন আহমেদ, জিয়াউদ্দিন আহমেদ। গতকালের প্রশ্ন থেকে ক্লাস আছে এটা, এটা বলেন আপনি, গতকালকের ক্লাস থেকে প্রশ্ন আছে এটা বলেন। বিনা শুল্কে ইংরেজদের বাণিজ্য করার মত কে দেন? মুঘল সম্রাট ফররুখশিয়র, মুঘল সম্রাট ফররুখশিয়র বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দেন মুঘল সম্রাট ফররুখশিয়র, ওনার নাম। স্যার একটা বই কনফিডেন্সের সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান, ওটাই। হ্যাঁ, আর শুধু বাণিজ্য করার অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর। হ্যাঁ, প্রশ্ন আলাদা, যদি বলে ইংরেজদের বাণিজ্য করার অনুমতি কে দেয় ভারতবর্ষে, কোন সম্রাট, তাহলে হবে সম্রাট জাহাঙ্গীর। আর যদি বলে বিনা শুল্কে ইংরেজদের ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতি কে দেয়, তাহলে হবে মুঘল সম্রাট ফররুখশিয়র। দুইটা দুই জিনিস, একজন অনুমতি দেয় শুল্ক সহ, আরেকজন অনুমতি দেয় শুল্ক ছাড়া। আচ্ছা, লিভ নিয়ে নিলাম। আর কারো প্রশ্ন থাকলে আরো দুই একটা প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। আজকে এমনি ওইদিকে 30 মিনিট লেট, তাই না? আর নামাজের সময় ওদিকে 30 মিনিট লেট হয়ে গেছে, 30 মিনিট লেট। সাউন্ড সিস্টেম আসলে, নেট খারাপ ছিল না, সাউন্ড সিস্টেমটা খারাপ ছিল, ফোনের সাউন্ড সিস্টেমটা খারাপ ছিল, পরে ফোন চেঞ্জ করার কারণে এটা হয়। পরবর্তীতে ফোন নিলাম আমরা আমাদের শ্রদ্ধেয় লিখন ভাইয়ের কাছ থেকে, লিখন ভাইয়ের কাছ থেকে, আজকের সময় বইয়ের রাইটার, ওনার কাছ থেকে আমরা ফোন নিলাম। ওনার বইটাও দেখবেন আশা করি কনফিডেন্সের পাশাপাশি। আজকে আমাদের ফোন দিয়ে রুম দিয়ে উনি কি করলো, আমাদের হেল্প করলো, গতকালও হেল্প করছিল। কনফিডেন্স এবং আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ভাই। হ্যাঁ, ঈদের দাওয়াত দিলাম সবার বাড়িতেই, কনফিডেন্সের সবার বাড়িতে আপনার দাওয়াত। তো যাই হোক, এক মিনিট, কেন্দ্রীয় রাষ্ট্র ভাষা সংগ্রামের পরিষদ সদস্য কতজন ছিল? এক জায়গায় পাবেন 22 জন, আরেক জায়গায় পাবেন 40 জন। আপনি 40 জনটা রাইট করবেন, 22 জনও আছে 40 জনও আছে। আপনি 40, দুইটা অপশন একসাথে থাকবে না, আর এগুলো পরীক্ষায় আসে না। কতজন ছিল সদস্য এগুলো পরীক্ষায় আসে না, রিটেনে লিখতে হবে। আপনি 22 মতান্তরে 40 লিখলেও কেউ ভুল ধরবে না। আপনি শুধুমাত্র 40 লেখেন, তাই হবে। আপনি 40 লেখেন, 40 লিখলেই হবে।
আপনি 40 লিখেন, 40 তাই হবে। জি স্যার, আল্লাহ হাফেজ আপনাদের সাথে। 2রা মার্চ 1948-এর আহ্বায়ক ছিলেন শামসুল আলম, হ্যাঁ এটা তো জানি। 11ই মার্চের আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। 11ই মার্চ কোনো কমিটি গঠন হয় নাই, 11ই মার্চ কোনো কমিটি গঠন হয় নাই, ওই দিন বিক্ষোভ হয়েছে। ওই দিন নেতৃত্ব হয়তো বা আব্দুল মতিন দিতে পারে, বাট 2রা মার্চের যেটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সেটা হয়েছে কি, সেটা আপনার আহ শামসুল আলমের নেতৃত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। আর 11ই মার্চ কোনো পরিষদ গঠন হয় নাই, সুতরাং ওইখানে আহ্বায়ক হওয়ার প্রশ্নই ওঠে না। আহ্বায়ক শব্দটা আসবে প্রতিষ্ঠানের সাথে রিলেটেড, আন্দোলনের সাথে তো না। 11ই মার্চ কি কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা গড়ে ওঠে না, কোনো সংগ্রাম পরিষদ গড়ে ওঠে না, ওই দিন বিক্ষোভ হয়। সুতরাং বিক্ষোভ হইলে সেখানে আহ্বায়ক কিভাবে থাকবে? জাতীয় পরিষদে কত তারিখ বাংলাকে রাষ্ট্রভাষা করে? জাতীয় পরিষদে, জাতীয় পরিষদ মনে রাখবেন, সংবিধান রচনার আগে জাতীয় পরিষদ আসবে না। জাতীয় পরিষদ 1956 সালে সংবিধান রচনা হয়, সুতরাং 1956 সালে সংবিধান যেদিন কার্যকর হবে সেই দিন জাতীয় পরিষদ অনুযায়ী বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পাবে। এর আগে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পাবে, সেটা জাতীয় পরিষদ হবে না, সেটা গণপরিষদ হবে। কারণ যখন সংবিধান রচনা থাকে না, তখন জাতীয় পরিষদ বলা যায় না, তখন বলতে হয় গণপরিষদ। যখন সংবিধান রচিত হয়, তখন সেটার নাম হয়ে যায় জাতীয় পরিষদ। ওকে, আচ্ছা ঠিক আছে, লিভ নিয়ে নেন। ভালো থাকবেন সবাই।